হ্যালো স্টুডেন্ট, ইচ্ছে পূরণে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমাদের যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, যেটাকে বলা হয় বাংলায় রাসায়নিক সাম্য। তো প্রথমে তোমাদের বলি রাসায়নিক সাম্যটা কি, সাম্যটা কি একদম। ধরো একটা সিস্টেম, সেই সিস্টেমে একটি নির্দিষ্ট পরীক্ষাকালীন শর্তে, মানে একটা নির্দিষ্ট কিছু শর্তে কোন একটা অবস্থায় সিস্টেমটা প্রত্যেকটা ধর্ম সময়ের সঙ্গে সে আনচেঞ্জ থাকবে, মানে অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, যেমন একটা সিস্টেম, একটা পাত্রে একটা বিকারে ধরো কিছু একটা রিয়েকশন করাচ্ছি ধরো, ঠিক আছে। এবারে কোন একটা নির্দিষ্ট শর্তে একটা সময় যখন গিয়ে পৌঁছবো, দেখবো ওই সিস্টেমটার মধ্যে যে ধর্মগুলো আছে সেটা চাপ, তাপ, গাঢ়ত্ব যাই চলে হতে পারে, চেঞ্জ হবে না। যত সময় যাবে ওটা কনস্ট্যান্ট থাকবে। সিস্টেমটার সেই অবস্থাটাকে ওই পরীক্ষাকালীন শর্তে আমরা বলবো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, তো তোমাদের আজকে যে রাসায়নিক সাম্যটা পড়াবো, তো এটা পড়ানোর আগে তোমাদেরকে আমি কিছু অতীতের কথা বলি, মানে রাসায়নিক সাম্যটা কিভাবে এসেছে, আমরা রাসায়নিক সাম্যটাকে কেন করব। ঠিক আছে, বা হঠাৎ করে রাসায়নিক সাম্য কোথা থেকে পড়া শুরু হলো, কোথা থেকে স্টার্ট হলো, কে স্টার্ট করলো, সাম্য কি করে অপরিবর্তিত থাকছে জানছে কি করে, কবে থেকে জানা শুরু করলাম আমরা। তো এই সমস্ত কিছু কথা আমরা জানবো, এই তথ্যগুলো তোমাদের দেব। তো প্রথমে বলি, আগেকার দিনে রাসায়নিক বিক্রিয়া কিভাবে হতো, মানে আমাদের কনসেপ্টটা কেমন ছিল, মানে আমরা কি জানতাম বিক্রিয়া কেন হয়, কিভাবে হয়। দেখো, ধরো এক্স আর ধরো দুটো আলাদা যৌগ। আগেকার দিনে ভাবা হতো যে রাসায়নিক বিক্রিয়া আসক্তির জন্য হয়। আসক্তিটা কি জিনিস? আসক্তি মানে আকর্ষণ, অ্যাফিনিটি, ভালোবাসা। ভাবা হতো এটা একটা যৌগ এ আর বি, এদের বা মৌল এ বি, এদের প্রতি দুজনের ভালোবাসার জন্য, আকর্ষণের জন্য বা আসক্তির জন্য এরা একে অপরের সঙ্গে বিক্রিয়া করে। এদের মধ্যে আসক্তি, আকর্ষণ না থাকলে হয়তো বিক্রিয়া করে না, এটাই জানা ছিল। সেইভাবে ধরো এটা একটা আলাদা যৌগ, এক্স এর আলাদা মৌল। ধরো এক্স এর প্রতি ওয়াই এর এবং ওয়াই এর প্রতি এক্স এর আসক্তিটা অনেক বেশি, মানে আকর্ষণটা অনেক বেশি, অনেক বেশি। যখনই এই ওয়াই যে এক্স এর কাছাকাছি বা এক্স ওয়াই এর কাছাকাছি আসবে না, তখন এক্স ওয়াই কে নিয়ে এক্স ওয়াই তৈরি করবে আর ওয়াই জেড কে ছেড়ে দেবে, মানে এইভাবে বিক্রিয়া হয়। এটা ভাবা হতো, মানে কি এদের দুজনের আসক্তির জন্য ওয়াই জেড কে ছেড়ে দিয়ে এক্স ওয়াই করে দিবে। কিন্তু এই রিঅ্যাকশনটা কখনো রিভার্স হবে না। রিভার্স মানে কি বিপরীত দিকে যাবে, তার মানে কি এটার সঙ্গে এটার আসক্তি বেশি বলে আমরা পাচ্ছি কি এটা, এবারে এর সঙ্গে আসক্তি বেশি যুক্ত হয়ে গেছে, জেদের সঙ্গে কোনো আসক্তি নেই। তার মানে কি এটা জানতাম যে এ আর হয়তো জেদের সঙ্গে যুক্ত হবে না, হয়ে এটা তৈরি করবে না। যেমন রিঅ্যাকশন তোমার বোঝাচ্ছে, হ্যাঁ, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম কার্বনেট, এদের মধ্যে আসক্তিজনিত কারণে বিক্রিয়া হয়ে তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট, এটা বলে চুনাপাথর, আর তৈরি করে সোডিয়াম ক্লোরাইড।
ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ এদের আসক্তির জন্য বিক্রিয়াটা সম্ভব হচ্ছে। তাহলে যদি আসক্তির জন্য হচ্ছে, এর আর এদের আসক্তির জন্য বিক্রিয়াটা হওয়ার জন্য এরা স্থায়িত্ব অর্জন করেছে। তাহলে স্বাভাবিকভাবে এ আর এ যুক্ত হয়ে বিক্রিয়া করে এটা হতে পারে না, এটাই ধারণা ছিল। এটাই রাসায়নিক বিক্রিয়া, এটাই জানা হতো। তাহলে আগে আমরা জানতাম রাসায়নিক বিক্রিয়া একমুখী, মানে একই দিকে, এটাই রাসায়নিক বিক্রিয়া, দ্যাটস অল। এবারে এই যে সাম্যাবস্থার কনসেপ্ট কোথা থেকে এলো, আমি এক এক করে আসছি। হ্যাঁ, ফার্স্ট তোমাদের আমি বলি সাম্যাবস্থা, আমি পরে আসছি। আগে বলি রিঅ্যাকশন কি একদিকেই যায় আর অন্যদিকে যায় না? আচ্ছা দেখা যায়। তো আমি কিছু অতীতের কথা তোমাদের বলি আগে, ঠিক আছে? আগেটা ভাবা হতো। তো এই ভেবি বিক্রিয়াটা চলতো। তো পরবর্তীকালে একটা ঘটনা ঘটল 1799 সালে। ঘটনা ঘটলো, একজন সম্রাট ছিলেন তখন, তোমরা নাম শুনবে, নেপোলিয়ন। তো নেপোলিয়ন উনি তো বিশ্ব জয় করেছিলেন। তো উনি একদিন রাজ্য জয় করতে যাচ্ছিলেন মিশরে। তো যখন সম্রাট যাচ্ছিলেন, সম্রাটের সঙ্গে তার সভাসদ, সৈন্যবাহিনী, সেনাপতি সবাই যাচ্ছে। ওনারা যেতে যেতে না বিভিন্ন নদীর ধারে ধারে ওনারা রেস্ট নিতেন, বিশ্রাম নিতেন, জল খাওয়া দাওয়া এইসবের জন্য একটু রেস্ট নিতেন। তো সম্রাট নেপোলিয়নের রাজসভায় একজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানীর নাম বিজ্ঞানী বার্থোলে। তো তিনি যেখানে রেস্ট নিচ্ছিলেন নেপোলিয়ন, ওই আশেপাশে একটা নদী ছিল। তো নদীর ধারে উনি ঘুরতে যান। ঘুরতে গিয়ে দেখেন নদীর আশেপাশে চুনা পাথর ভর্তি, মানে পাহাড় আছে, চুনা পাথরের পাহাড়, ক্যালসিয়াম কার্বনেট। তো উনি দেখলেন ওই চুনা পাথরের আশেপাশে না প্রচুর সোডিয়াম কার্বনেট ছড়িয়ে ছিটিয়ে আছে। তো উনি ব্যাপারটা খুব কৌতূহলী হলেন যে সোডিয়াম কার্বনেট কোথা থেকে এলো, তা আকাশ থেকে পড়ছে না, হয়েছে সোডিয়াম কার্বনেট এলো কোথা থেকে? তো তখন উনি আবিষ্কার করলেন যে ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। হচ্ছে কি, উনি দেখলেন সমুদ্রের যে অতিরিক্ত লবণ, মানে NaCl, আর সমুদ্রের ধারে যে চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট, এরা একে অপরের সঙ্গে আবার বিক্রিয়া করে তৈরি করছে ঠিক এর উল্টো রিঅ্যাকশন। ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম কার্বনেট। ব্যাপারটা কি বোঝা গেল? তখন থেকে একটা কনসেপ্ট এলো, রিঅ্যাকশন একমুখী নয়, রিঅ্যাকশন উল্টো দিকেও এগোয়। তার মানে যে রিঅ্যাকশন গুলো আসক্তির জন্য হয়, শুধু আসক্তির জন্য রিঅ্যাকশন থেমে থাকে না। ব্যাপারটা বোঝা গেল কি? এই দেখো, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম কার্বনেট আসক্তিজনিত কারণে যে বিক্রিয়াটা করলো, এরা একে অপরের সঙ্গে আবার বিক্রিয়া করে বিপরীতমুখী হতে পারে। এটা উনি আবিষ্কার করলেন এবং প্রমাণ করলেন। প্রমাণটা আমি আসছি কিভাবে প্রমাণ করলেন। তাহলে বোঝা গেল কি? তাহলে আমি রাসায়নিক বিক্রিয়া প্রথম থেকে বললাম যে কি রাসায়নিক বিক্রিয়া, কিভাবে ভাবা হতো। পরবর্তীকালে দেখা গেল যে রাসায়নিক বিক্রিয়া যেদিকে যাচ্ছে না, বিক্রিয়া বিপরীত দিকেও আসে। এই যে অর্থাৎ কি, একটি বিক্রিয়া একমুখী না, উভমুখীও হতে পারে, মানে কি উল্টো দিকেও আসতে পারে। আমরা এই ধারণাটা তাহলে সেটাকে ক্লিয়ার করলাম। ব্যাপারটা বোঝা গেল। এই যে নদীর ধারে গিয়ে উনি যে দেখলেন, আগে আমরা জানতাম ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট আর সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, কিন্তু না, নদীর ধারে উনি গিয়ে এইটা দেখলেন যে নদীর অতিরিক্ত লবণ আর চুনা পাথর বিক্রিয়া করে তৈরি করে ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম কার্বনেট, বা ওটাকে ট্রোনা বলা হয়, ট্রোনা। ঠিক আছে? তো এত দূর গেল আমাদের, মানে বিক্রিয়া যে বিপরীতমুখী হয়, মানে উপমুখী হয়, সেই কনসেপ্ট পেলাম। তো তার পরবর্তীকালে 1863 সালে বার্থোলে আর বিজ্ঞানী সেন্ট গিলস
একটা পরীক্ষা করবে। পরীক্ষাটিকে আমি এবার দেখছি। ওনারা একটা পাত্রে অ্যাসিটিক অ্যাসিড নিলেন, আর নিলেন ইথাইল অ্যালকোহল সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নিলেন। ঠিক আছে, নিয়ে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করছে ইথাইল অ্যাসিটেট আর জল। তোমাদের প্রথমে বলি, তোমরা পরে শিখবে এই বিক্রিয়াটাকে বলা হয় এস্টারিফিকেশন বিক্রিয়া। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা খুব 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 ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এইচএস এর জন্য এবং 11 ক্লাস 11 ফাইনালের জন্য এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এস্টারিফিকেশন। ঠিক আছে, আমরা ডিটেইলসে পরে এগুলো আসবো। তো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া করে তৈরি করছে এস্টার আর জল। বুঝা গেল ব্যাপারটা? এবারে দেখো, এরা তো বিক্রিয়া করছে, তাহলে আমরা এক্ষুনি কি এলাম, বিক্রিয়া একমুখী না উপমুখী হতে পারে। আমরা কনসেপ্ট গল্পতে আমরা আসছি আস্তে আস্তে। তো পরবর্তীকালে দুজন বিজ্ঞানী সেন্ট ডিউস আর বার্থোলেট একটা পাত্রে অ্যাসিড আর অ্যালকোহল নিয়ে H2SO এর উপস্থিতিতে এস্টার তৈরি করছে। তাহলে এর সঙ্গে এ যুক্ত হয়ে বিক্রিয়া করছে এটা, মানে তৈরি করছে এটা। তা একটা সময় কি বিক্রিয়া করতে 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 একটা সময় কি এটা শেষ হয়ে যাওয়ার কথা। বোঝা গেল ব্যাপারটা? মানে এটা ধরো নিয়েছি 1 মোল, মানে 1 মোল, সরি এটা নিয়েছি 1 মোল। ঠিক আছে, বিক্রিয়া করে তৈরি হওয়ার কথা কি 1 মোল এস্টার তৈরি হওয়ার কথা, কিন্তু ওনারা দেখছেন এটা 1 মোল তৈরি হচ্ছে না, এটা তৈরি হচ্ছে 0.66 মোল। তার মানে পাত্রে কিছুটা অ্যাসিড আর অ্যালকোহল থেকেই যাচ্ছে। ঠিক আছে, কেন থেকে যাচ্ছে? এটা তো বিক্রিয়া করছে, বিক্রিয়া করে পুরোটাই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, যতক্ষণ ধরে বিক্রিয়া করাচ্ছে দেখছে পাত্রে এরা দুজন রয়ে যাচ্ছে। ওনারা একটু কনফিউজ করবে, ওনারা কাজ করবে, ওনারা এটাকে 1 মোল নিলেন, এটাকে 4 মোল করে দিলেন। ঠিক আছে, তাহলে এ বেশি করে বিক্রিয়া করছে সাথে, তাহলে এবার তো শেষ হওয়ার কথা, কিন্তু না, দেখছে এটা তৈরি হচ্ছে ম্যাক্সিমাম 0.88 মোল। পুরোপুরি এরা দুজন বিক্রিয়া করে তৈরি করছে না। ওনারা না খুব কনফিউজ হবে যে ব্যাপারটা কি, এর সঙ্গে বিক্রিয়া করে এটা তৈরি করবে, এটা শেষ হয়ে যাবে, এটা পড়ে থাকবে না, এটা পড়ে থাকছে, মানে অল্প অল্প পড়ে থাকছে যতক্ষণ ধরে করে নেবে। তো পরবর্তীকালে ওনারা আরেকটা বিক্রিয়া করে দেখলেন এই কনফিউশনে পড়ে। ঠিক আছে, বিক্রিয়াটা দেখেন, ওনারা এটা রিভার্স বিক্রিয়াটা করলেন। ঠিক আছে, বিপরীত বিক্রিয়াটা করলেন, মানে কি ইথাইল অ্যাসিড নিলেন, জল দিলে সালফিউরিক অ্যাসিড উপস্থিত থাকছে, এখানে তৈরি হচ্ছে কি সেম ভাবে অ্যাসিডিক অ্যাসিড, আর তৈরি হচ্ছে কি ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, উল্টো রিঅ্যাকশন ওরা করছে। ওকে, এবার দেখো, তাহলে স্বাভাবিকভাবে এটা জলের সঙ্গে বিক্রিয়া করে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে তৈরি করছে অ্যাসিড আর অ্যালকোহল। এটাকে বলে এস্টারিফিকেশন, যেটা তৈরি হয় মানে এস্টারিফিকেশন মানে তৈরি হওয়া, এস্টার তৈরি হওয়া। আর এই বিক্রিয়া হচ্ছে এস্টার হাইড্রোলিসিস। এস্টার, এটা হচ্ছে এস্টার হাইড্রোলিসিস। হাইড্রো মানে জল, লিসিস মানে ভেঙে যাওয়া, মানে এস্টার জল দ্বারা ভেঙে যাচ্ছে, তৈরি হচ্ছে অ্যাসিড আর অ্যালকোহল। দিস ইজ এস্টার হাইড্রোলিসিস। তাহলে এই বিক্রিয়ার নাম এস্টারিফিকেশন, এর নাম এস্টার হাইড্রোলিসিস। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে পরে আলোচনাতে আরো আসবো। এবার তাহলে জলের মধ্যে এ ভেঙে যাচ্ছে, ভাঙতে 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 তৈরি হচ্ছে, হচ্ছে 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 হতে হতে একটা সময় কি এ শেষ হয়ে যাবে, এরা পড়ে থাকবে না। ওনারা দেখছেন সেম কেস হচ্ছে। কেসটা কি, এটা ম্যাক্সিমাম এরা 0.333 মোল করে তৈরি হচ্ছে, আর কিছু পরিমাণ এক্সট্রা পাত্র থেকেই যাচ্ছে।
দীর্ঘ সময় ধরে রেখে দিচ্ছে, কিন্তু এ থেকে যাচ্ছে। তখন ওরা একটা সিদ্ধান্ত এলো। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত হলো, আগে যে বার্থলেট বলেছিলেন বিক্রিয়া একদিকে না উল্টো দিকেও যায়, তখন বার্থলের ওই কনসেপ্টরা দুজন একটা জিনিস আবিষ্কার করলেন যে বিক্রিয়া একদিকে তো শুধু যায় না, তার উল্টো দিকেও আসে, বিপরীতমুখী হয়। শুধু বিপরীতমুখী হয় না, বিপরীতমুখী আস্তে আস্তে একটা সময় আসে বিক্রিয়াটা সাম্যাবস্থায় চলে আসে। অর্থাৎ যে সময় বিক্রিয়ার গাঢ়ত্ব আর কোনো রকম চেঞ্জ হয় না। মানে কি, প্রথমে এটা ধরো 1 মোল ছিল, ঠিক আছে, এখান থেকে অল্প পরিমাণে তৈরি হয়েছে, এ ভাঙছে, তৈরি হচ্ছে, ভাঙছে, তৈরি হচ্ছে, একটা সময় হচ্ছে কি এরা 0.333 মোল করে রয়ে গেছে, আর এ যতটুকু পড়ে আছে ততটুকুই পড়ে আছে। এও আর বাড়ছে না বা কমছে না, এও আর বাড়ছে না বা কমছে না, অর্থাৎ গাঢ়ত্বগুলো সেম থাকছে। অর্থাৎ এই শর্তে দেখা যাচ্ছে এই বিক্রিয়ার গাঢ়ত্বের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, না বিক্রিয়ক পদার্থ না বিক্রিয়াজাত পদার্থ। ব্যাপারটা বোঝা গেল? উনি এখান থেকে একটা চিন্তা ভাবনা এলেন, আচ্ছা তাহলে ব্যাপারটা কি, এদের গাঢ়ত্ব একটু পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এস্টারটা যে হারে ভেঙে অ্যাসিড আর অ্যালকোহল তৈরি করছে, ঠিক সেইভাবে অ্যাসিড আর অ্যালকোহল সেই হারে যুক্ত হয়ে এস্টার তৈরি করছে। মানে এই যে ফরওয়ার্ড রিঅ্যাকশন আর এই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এই দুটো রিঅ্যাকশনের গতি মানে হারটা ইকুয়াল হয়ে যাচ্ছে। সেই জন্য এটা 0.333 পড়ে যাচ্ছে, আর এটা যতটুকু পড়ে থাকবে ততটুকু পড়ে যাচ্ছে। এই বাড়ছে না কমছে না, বা এও বাড়ছে না কমছে না। ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ অনেক সময় তোমাদের একটা কনসেপ্ট আছে, অনেকে বলে যে অনেক জায়গায় তোমরা দেখবে বলছে এস্টার ভাঙছে, অল্প পরিমাণ ভেঙে অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হচ্ছে। রং কনসেপ্ট, এটা ভুল কনসেপ্ট। এই অল্প কেন ভাঙবে? এ সারা জীবন ভাঙতে থাকবে, তাহলে সারা জীবন ভাঙলে একটা যখন শেষ হবে, শেষ হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে এই উল্টো রিঅ্যাকশন। মানে কি, এ ঠিক যে হারে ভাঙছে, এরা দুজনে কন্টিনিউয়াসলি জুড়ে আবার এস্টার তৈরি করছে। এই উভমুখী রিঅ্যাকশনটা কন্টিনিউয়াসলি চলছে। সাইমালটেনিয়াসলি চলার পরে একটা সময় কি হয়, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড এই দুটো রিঅ্যাকশনের হার ইকুয়াল হয়ে যায়। অর্থাৎ না বাড়ে এর গাঢ়ত্ব, না বাড়ে এর গাঢ়ত্ব, বা না কমে এর গাঢ়ত্ব, না কমে এর গাঢ়ত্ব। সেই জন্য এরা একটা স্টেজে গিয়ে অপরিবর্তিত বা আনচেঞ্জ থাকে। ওই সিচুয়েশনটাকে বলা হয় সাম্যাবস্থা। ব্যাপারটা বোঝা গেল? তাই এই হলো আমাদের সাম্যাবস্থা। মানে আবার বলছি, ভুল কনসেপ্ট কোনটা, এ অল্প পরিমাণে ভেঙে তৈরি করছে না, এ কন্টিনিউয়াস ভাঙছে, অল্প ভাঙছে না, এই কন্টিনিউয়াস ভেঙে যাচ্ছে এবং এরাও কন্টিনিউয়াস জুড়ে যাচ্ছে, দিয়ে একটা স্টেবল কন্ডিশনে এসে এদের দুটো বিক্রিয়ার হার যখন এক হয়ে যাচ্ছে, তখন বলবো আমরা সেটাকে সাম্যাবস্থা। মানে কি, এ যে হারে হচ্ছে এই দ্বিতীয় সে হারে হচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে ফার্স্টে আমরা কি বললাম, বিক্রিয়ার মানে বিক্রিয়ার কি ধারণা ছিল, সেখান থেকে আমরা এলাম কি বিক্রিয়া আসক্তির জন্য হয়, সেখান থেকে এলাম আমরা কি আসক্তির জন্য নয়, বিক্রিয়া আসক্তি ছাড়াও হতে পারে এবং বিপরীতমুখী হতে পারে বিক্রিয়া। এটা বার্থলেট প্রমাণ করলেন। পরবর্তীকালে ওনারা দুজন মিলে প্রমাণ করলেন যে শুধু উপমুখী হয় তা না, বিক্রিয়া সাম্যাবস্থায় আসতে পারে। সাম্যাবস্থার কনসেপ্টটা কি, সামনের বিক্রিয়াটা যে হারে প্রোডাক্ট তৈরি করবে, মানে বিক্রিয়কগুলো, ঠিক সেইভাবে প্রোডাক্টটা আবার বিক্রিয়ক পদার্থ হয়ে সামনে দিকে এসে বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ ওই বিক্রিয়ক পদার্থটা তৈরি করবে। বোঝা গেল? মানে যখন সামনের বিক্রিয়া যখন যাচ্ছে, মানে বিক্রিয়া যখন সামনে দিকে যাচ্ছে, এ হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক, আর এ হচ্ছে প্রোডাক্ট। আর যখন পশ্চাৎবর্তী হচ্ছে বা ব্যাকওয়ার্ড হচ্ছে, তখন এ হচ্ছে বিক্রিয়ক, এ হচ্ছে প্রোডাক্ট। এবং এই দুটো যখন সাইমালটেনিয়াসলি ইকুয়াল মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ একই গতিতে হচ্ছে, তখন সেই সময়টাকে আমরা বলবো, সেই অবস্থাটাকে আমরা বলবো বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, স্টুডেন্টদের বলি, এখন কারেন্ট চলে গেছে, ঠিক আছে, আমরা মোবাইলের ফ্ল্যাশ জেলে আমরা ক্লাসটা, বাকি ক্লাসটা কমপ্লিট করছি, ঠিক আছে? তো দেখ, তাহলে আমরা যে বিক্রিয়ার সাম্যাবস্থাটা বুঝতে পারলাম, তাহলে এত কিছু সেন্ট গিলস বার্থলেট যে এত কিছু করলো, তো সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত এলাম।
প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে 1 নম্বর সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হলো যে বিক্রিয়া শুধু, ভালো করে বলছো, বিক্রিয়া শুধু আসক্তির জন্য হয় না। বিক্রিয়া কেবল আসক্তির জন্য শুধু হয় না, ঠিক আছে? 2 নম্বর কি জানতে পারলাম? বিক্রিয়া পাত্রে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ প্রোডাক্ট এদের পরিমাণের উপর নির্ভর করে বিক্রিয়াটা কেমন হবে। বুঝে গেল? তৃতীয়ত জানতে পারলাম একটি বিক্রিয়া বিক্রিয়ক বা বিক্রিয়ত পদার্থ এদের পরিমাণগুলোর উপর ভিত্তি করে বিক্রিয়াটা কোন দিকে যাবে সেটা ঠিক হয়। অর্থাৎ আমি যদি কোনো বিক্রিয়াতে বিক্রিয়কের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিই, ওটা বেশি করে সামনের দিকে যাবে। আবার যদি কোনোভাবে আমি বিক্রিয়াজাত পদার্থের পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে দিই, তাহলে ওটা পিছনের দিকে আসবে। তাহলে এই সমস্ত সিদ্ধান্ত আমরা এলাম, ঠিক আছে? তো দেখ, এবার আমরা বলি এই যে বিক্রিয়ার গতি একদিক হতে পারে, দুদিক হতে পারে। সেই হিসাবে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়, একটা একমুখী বিক্রিয়া আর একটা উভমুখী বিক্রিয়া। দেখো, একটা হলো একমুখী বিক্রিয়া। আচ্ছা, একমুখী বিক্রিয়াটা কি? একমুখী বিক্রিয়া হলো, ধরো A প্লাস B, এরা বিক্রিয়া করলো, দুজনে বিক্রিয়া করে তৈরি করলো C। একমুখী বিক্রিয়া কাকে বলবো? কোনোভাবে চাপ, তাপ, গাঢ়ত্ব যা ইচ্ছা তাই কিছু আমি বাড়ালাম, কমালাম, যাই করে কেন, ফার্দার C থেকে আর A প্লাস B তৈরি হবে। একমুখী বিক্রিয়া বোঝা গেল? তাহলে একমুখী বিক্রিয়া হচ্ছে কি, A আর B বিক্রিয়াগুলো যুক্ত হবে, রাসায়নিক সংযোগের মাধ্যমে যে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে। কোন বিক্রিয়াকালীন শর্তে এই বিক্রিয়াজাত পদার্থ আবার পুনরায় বিক্রিয়া পথে ফিরে আসবে না, এটাকে আমরা বলবো একমুখী বিক্রিয়া। আচ্ছা, যেমন উদাহরণ বলি, পরীক্ষাগারে তুমি যদি পটাশিয়াম ক্লোরাইড নাও, একে হিট দাও। আচ্ছা, একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে চিহ্নটাও এরকম একমুখী চিহ্ন, ঠিক আছে? হিট দিলে তৈরি হবে KCl আর অক্সিজেন, ঠিক আছে? KCl আর অক্সিজেন। একমুখী বিক্রিয়া কি? এরা তাপীয় বিয়োজনের মাধ্যমে ভেঙে গেল, কিন্তু ফার্দার অক্সিজেনের সংস্পর্শে আসবে না, এবং এর সংস্পর্শে এলেও KCl অতি তৈরি করবে না। ব্যাপারটা বোঝা গেল? এবার দেখো, আমি আরেকটা রিঅ্যাকশন করাচ্ছি। সিলভার নাইট্রেট আর KCl নিলাম, ঠিক আছে? বিক্রিয়া করে তৈরি করে AgCl, এটা অধক্ষেপ করে সাদা রঙের, আর তৈরি করে AgCl তৈরি করে, আর পটাশিয়াম নাইট্রেট KMO তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, এই Ag আর ক্লোরিনের একটা ভালো গল্প আছে, তোমাদের পরে যখন আমি অর্গানিক কেমিস্ট্রি ক্লাস করবো বলবো। সিলভার আর হ্যালোজেন এদের একটা দুর্দান্ত গল্প আছে, আমি বলবো তোমাদের, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে বলবো। তাহলে Ag এটুকু জেনে রাখো, যে কোনো হ্যালোজেনের প্রতি সিলভারের ভালোবাসাটা অনেক বেশি, অনেক বেশি। হ্যালোজেন দেখবে, সিলভার দেখবে, যুক্ত করে দেবে, সাইড করে দেবে, ওরা থাকবে, ঠিক আছে? অর্থাৎ হ্যালোজেন দেখলে সিলভার অধক্ষেপ ফেলে দেবে, ঠিক আছে? ফেলে দিয়ে কেমন তৈরি করবে, অর্থাৎ ফার্দার Ag আর NO সঙ্গে যুক্ত হয়ে আসবে না, এটা বলে একমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়া বুঝলাম, কি সিদ্ধান্ত আসতে পারি আমরা, মানে বৈশিষ্ট্য কি একমুখী বিক্রিয়া? প্রথম কথা হলো একমুখী বিক্রিয়া সম্পূর্ণতা লাভ করে, মানে একমুখী বিক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়। মানে কি, এর সঙ্গে মানে KCl তৈরি ভেঙে 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 KCl আর O2 তৈরি করবে, O2 তৈরি করবে, এর রইল না। কিন্তু তোমরা ভাবছো স্যার এক্ষুনি তো আপনি বললেন যে এ চিরকাল পুরোটাই ভেঙে যাবে না, আমরা আসছি পরে, ঠিক আছে? আগে একমুখী বিক্রিয়ার ডেফিনেশন আমরা জানি, ঠিক আছে? তাহলে এ পুরোপুরি ভেঙে যাবে, সম্পূর্ণতা লাভ করবে। দ্বিতীয় কথা বোঝো, একমুখী বিক্রিয়া
বিক্রিয়া শেষ হয়ে যাবে, বিক্রিয়া পুরো থাকবে না, মানে একদিকেই করছে একটা সময় শেষ হয়ে যাবে। তৃতীয়ত একমুখী বিক্রিয়ায় ডেলজির মান হবে নেগেটিভ। হোয়াট ইজ ডেলজি? এটা হচ্ছে কি গিবসের মুক্ত শক্তির পরিবর্তন। থার্মোডাইনামিক্স যখন তোমাদের আমি পড়াবো তখন আমি ডিটেইলস আলোচনা করবো, ঠিক আছে? শুধু এটুকু জেনে রাখো ডেলজির মান নেগেটিভ হলে বিক্রিয়া স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হয়। এটা হলো একমুখী বিক্রিয়া, ঠিক আছে? এবার আমরা বহুমুখী বিক্রিয়া বা উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? উভমুখী বিক্রিয়াটা কি? এ বি এদের রাসায়নিক সংযোগ বিক্রিয়া করলো, করে তৈরি করলো সি। কোন একটা শর্তে সি পুনরায় বিক্রিয়া করে তৈরি করবে এ প্লাস বি। এটাকে বলে উভমুখী বিক্রিয়া। ক্লিয়ার? আবার বলছি, এ বি যুক্ত হয়ে তৈরি করলো সি। ভেরি গুড। কি হয়? পুনরায় সেই কন্ডিশনে বা অন্য কন্ডিশনে অ্যাপ্লাই করে দেখবো এ আবার এদিকে ফিরে আসছে। এই বিক্রিয়াকে বলবো আমরা উভমুখী বিক্রিয়া, মানে দুদিকেই যেতে পারছে। এটা হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশন বা সম্মুখবর্তী, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন বা পশ্চাৎমুখী। গল্পটাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমি NH4Cl নিলাম, ঠিক আছে? এর মধ্যে আমি 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলাম, ও ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে অ্যামোনিয়া আর HCl। হিট দিচ্ছি, ভাঙছে। একটা সময় কি দেখবো? একটা সময় দেখবো এ শেষ হয়ে যাবে না, এ শেষ হচ্ছে না। ব্যাপারটা বোঝা যাচ্ছে। এ যতই তাপ দিন এ শেষ হচ্ছে না, এ উৎপন্ন হচ্ছে কিন্তু এ শেষ হচ্ছে না। আচ্ছা কাজ করে, মানে বিক্রিয়া মাত্রা কি তিনটেই থাকছে। উল্টো দিচ্ছে যদি আমরা করি, NH3 আর HCl এর মধ্যে সেম টেম্পারেচার যদি আমি দিই তৈরি হবে কি? আচ্ছা এটা হলো বাষ্প, হ্যাঁ, আর এরা হলো গ্যাস। মানে এটা একটা এমন এক্সাম্পল, একটা রিঅ্যাকশন এক্সাম্পল যেখানে দুটো গ্যাস বিক্রিয়া করে কঠিন তৈরি করে, এটা বাষ্প, এটা একটা, ঠিক আছে? তাহলে আমরা অ্যামোনিয়া নিলাম, HCl নিলাম, যুক্ত হলো, তৈরি হলো কি? যুক্ত হয়ে NH4Cl। তাহলে একটা সময় এরা দুটো শেষ হয়ে যাওয়ার কথা, এটা উৎপন্ন হবে কিন্তু না। এখানে দেখা যাচ্ছে এরা শেষ হচ্ছে না। অর্থাৎ বিক্রিয়াটা আমি যদি এইদিকে করি তবু এরা তিনজন রয়ে যাচ্ছে, আর বিক্রিয়া উল্টো দিকে করি তবুও তিনজন রয়ে যাচ্ছে। অর্থাৎ কি, যেভাবে NH4Cl ভেঙে NH3 আর HCl তৈরি করছে, ঠিক সেইভাবে NH3 আর HCl যুক্ত হয়ে NH4Cl তৈরি করছে। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম তোমাদেরকে। এটাকে বলবো আমরা উভমুখী বিক্রিয়া। মানে কি, এটি বদ্ধ পাত্রে আন্ডারলাইন করবে, এটাকে বদ্ধ পাত্রে, বারবার বলছি আন্ডারলাইন করবে। পরে এটাকে নিয়ে আমরা অনেক কিছু আলোচনায় এগিয়ে যাবো। বদ্ধ পাত্রে NH4Cl নেবো, হিট দেবো, তৈরি করবে এটা। আবার কি হবে, তো করতে করতে দেখবো এটা পড়ে আছে, মানে এটা শেষ হচ্ছে না। উল্টো রিঅ্যাকশন যদি আমরা করি, যুক্ত করলাম, NH4Cl তৈরি হলো, সেখানেও দেখবো এটা পড়ে আছে। তার মানে কি, যে হারে এই রিঅ্যাকশনটা হয়ে এরা তৈরি করছে সেইভাবে এরা যুক্ত হয়ে এটা তৈরি করছে। ব্যাপারটা বোঝা গেল? বাইরে ঝড় হচ্ছে, ঠিক আছে? দেখো তাহলে এটা গেল উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া প্রথম শর্তটা কি, এই বিক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে না, মানে অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক আছে? দ্বিতীয়ত, এখানে বিক্রিয়া কখনোই শেষ হবে না। তৃতীয়ত, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, আবার বলছি, এটা আমরা ডাইনামিক্সের সময় বোঝাবো তোমাদেরকে, ডেলজির মান মানে গিবসের মুক্ত শক্তির পরিবর্তনটা শূন্য হবে। তাহলে এটা গেল উভমুখী বিক্রিয়া। বোঝাতে পারলাম আমি? আচ্ছা, নেক্সট আমরা একমুখী করলাম, আমরা উভমুখী করলাম। তো এখানে অনেকের প্রশ্ন আসছে, স্যার আপনি এই তো বললেন যে বিক্রিয়া সম্পূর্ণ হয় না, থেকে যায়, এখানে কি বলছেন আপনি? এই সম্পূর্ণতার পদে আসছে, রাইট?
আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো তোমাদের এখানে একটা প্রশ্ন আসছে যে একমুখী বলেই তোমাদের মধ্যে একটা কোশ্চেন মার্ক আছে। দেখো একমুখী, এই টপিক বলে একমুখী হয় না অ্যাকচুয়ালি। দেখ মানে বলা হচ্ছে a প্লাস বি আমি যখন বললাম তৈরি করে সি তৈরি করছে, পিছনে আসতে পারবে, এটাই বলছি আমরা, তাই তো? এই কাটা কনসেপ্টটাও রং অ্যাকচুয়ালি। তোমার বলি আমি একমুখী কাদের বলবো অ্যাকচুয়ালি কি জানো তো, পৃথিবীতে একমুখী রিয়েকশন বলে কোনো রিয়েকশন হয় না সেভাবে। মানে একমুখী বিক্রিয়ার কোনো অস্তিত্ব নেই, সব বিক্রিয়াই বহুমুখী। তাহলে স্যার একমুখী বিক্রিয়া আমরা কাকে বলি? একমুখী বিক্রিয়া আমরা তাকেই বলি যে বিক্রিয়ার ক্ষেত্রে এই যে সম্মুখবর্তী বা ফরওয়ার্ড রিয়েকশন আর এই যে ব্যাকওয়ার্ড রিয়েকশন, এই যে ব্যাকওয়ার্ড রিয়েকশন, যে বিক্রিয়া ফরওয়ার্ড রিয়েকশনের মানটা ব্যাকওয়ার্ড রিয়েকশনের মানের থেকে অনেক বেশি হয়। মানে সম্মুখবর্তী বিক্রিয়াটা এত বেশি হয়, ব্যাকওয়ার্ডটা অল্প পরিমাণে হয়, সেই জন্য আপাত দৃষ্টিতে মনে হয় যে বিক্রিয়াটি হয়তো একমুখী, কিন্তু একমুখী নয়, বিক্রিয়াটি বহুমুখী। আমি তোমাদের প্রমাণ করছি, ঠিক আছে? দেখো আমরা একটা পাত্রে লোহিত তত্ত্ব আয়রন নিলাম আর নিলাম জল, সেটাকে উত্তপ্ত করলাম, মানে স্টিম দিলাম, ঠিক আছে? উত্তপ্ত করলাম মানে লোহিত তত্ত্ব আয়রনের প্রতি আমরা স্টিম চালনা করলাম, তৈরি করবে ফেরোসোফেরিক অক্সাইড আর তৈরি করবে হাইড্রোজেন। আমরা এই রিয়েকশনটা না দুটো কন্ডিশনে করবো। দেখো ভালো, একটা কন্ডিশন আমরা মুক্ত পাত্রে করব, ওই যে একটু আগে আন্ডারলাইন করলাম তোমাদেরকে আমি, ওই বহুমুখী উভমুখী বিক্রিয়ার সময় বদ্ধ পাত্র আন্ডারলাইন করো। এবার কাছে শোনো কেন আন্ডারলাইন করেছিল, একটা মুক্ত পাত্রে করো আর একটা বদ্ধ পাত্রে করো, ঠিক আছে? মুক্ত পাত্রে যখন করবে এই যে Fe3O4 আর এই যে H2 তৈরি হচ্ছে না, এটা গ্যাস তো, এ ভাই উড়ে চলে যাবে, বলে এর সংস্পর্শে আসতে পারবে। যদি এর সংস্পর্শে না আসে তাহলে বিক্রিয়ার কোনো সম্ভাবনা নেই, এটাই পড়ে থাকবে। একটা সময় দেখবো আমরা আয়রন আর জল শেষ হয়ে গেছে, বিক্রিয়া পাত্রে শুধু এটাই পড়ে আছে। বোঝা গেল ব্যাপারটা কি? আমরা যদি মুক্ত পাত্রে বিক্রিয়াটা করি, বিক্রিয়ার ধরনের কি হচ্ছে, একমুখী হয়ে যাচ্ছে। কারণটা কি, বিক্রিয়া পাত্রে যখন মুক্ত অবস্থায় করবো বিক্রিয়াটাকে আমরা, তখন উৎপন্ন হাইড্রোজেন গ্যাস হয়ে বাইরে থেকে হালকা গ্যাসে উড়ে চলে যাবে, ফলে এয়ারের সংস্পর্শে আসতে পারবে না, বিক্রিয়া করবে না। ফলে একটা সময় এরা বিক্রিয়া করবে না, যতই করবে সাম্যাবস্থা আসবে না, কারণ এর সংস্পর্শে আসতে পারবে না, উড়ে চলে যাবে গ্যাস, ফলে বিক্রিয়াটা পেছন দিকে আসবে না। ফলে একটা সময় এরা শেষ হয়ে যাবে, বিক্রিয়াটা একমুখী অর্থাৎ সম্পূর্ণতা লাভ করবে। কিন্তু আমি বললাম কি, কিছু শর্ত আছে, শর্ত মেনটেন করলে কোনো বিক্রিয়া একমুখী না, তারা বহুমুখী হয়। দেখো সেটা যদি আমরা এটাকে বদ্ধ পাত্রে করি, বদ্ধ পাত্রে করলাম Fe3O4 আর H2 তৈরি হবে, বদ্ধ পাত্র ধরো, পাত্র বদ্ধ, ঠিক আছে? এই গ্যাস উড়ে যাচ্ছে, উড়ে গিয়ে আবার চলে আসছে, যেটা হচ্ছে না, ফলে সংস্পর্শে আসছে গ্যাসটা, আবার এর সংস্পর্শে এসে পুনরায় এরা তৈরি করছে আয়রন আর ওয়াটার, জল তৈরি করছে, স্টিম তৈরি করছে। বুঝতে পারছো ব্যাপারটা কি? অর্থাৎ কি, বিক্রিয়াকালীন শর্তটা কি, এখানে বিক্রিয়াকালীন শর্তটা হলো বদ্ধ পাত্র। যদি বিক্রিয়াটাকে আমরা বদ্ধ পাত্রের মধ্যে করি, হাইড্রোজেন উড়ে যাবে না, এই আবারের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে লোহা আর জল, মানে ব্যাকওয়ার্ড রিয়েকশন হবে। এবং একটা সময় দেখা যাবে ঠিক যে হারে আয়রন আর জল বিক্রিয়া তৈরি করছে, ঠিক সেই হারে এর দিকে আসছে, অর্থাৎ এই বিক্রিয়াটা একটা সময় ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থা গেইন করবে, অর্জন করবে। আমি বুঝতে পারছি, দিস ইজ ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থা। ভালো করে বোঝো ব্যাপারটা, ঠিক আছে? তো আজকে আমরা যেটা করলাম, আমি একটু বলে দিই তোমাদেরকে। প্রথম কি বললাম আমরা, বিক্রিয়া কি, কেন হয়, আসক্তির জন্য হয়, একমুখী হয়, আমরা আগে জানতাম। পরে জানলাম না মানে উভমুখী হয়, সেটা বার্থলেট আমাদের বলবো। তারপরে পড়তে গেলে শুধু উভমুখী নয়, উভমুখী একমুখী, মানে উভমুখী বিক্রিয়াটা যে হচ্ছে সম্মুখবর্তী আর পশ্চাৎবর্তীরা সমান হলে সেটাকে সাম্যাবস্থা বলবো আমরা, সেই কনসেপ্টটা তোমাদের আমি দিয়েছি। দ্বিতীয়ত
আমরা একমুখী বিক্রিয়া কি করলাম, আমরা উভমুখী বিক্রিয়া কি করলাম, এবং শেষে আমরা যেটা বললাম যে একমুখী বিক্রিয়া বলে কোনো বিক্রিয়া হয় না। নির্দিষ্ট শর্ত যদি প্রয়োগ করি তাহলে সব একমুখী বিক্রিয়ায় বহুমুখী অর্থাৎ উভমুখী বিক্রিয়া হয়। আমি ব্যাপারটা তোমাদের বুঝতে পারলাম। অর্থাৎ কোনো বিক্রিয়ায় ইরিভার্সেবল না, যদি শর্ত প্রয়োগ করি সবাই রিভার্সেবল রিঅ্যাকশন। আমি ব্যাপারটা তোমাদের বুঝতে পারলাম। সো আজকে তোমাদের সাম্যাবস্থার অ্যাকচুয়ালি আমি কোর সাবজেক্টটা পড়ালাম না, আমি একটু সাম্যাবস্থার অতীতগুলো নিয়ে তোমাদেরকে আমি গল্প করে বললাম, বোঝালাম, যাতে তোমাদের ভালো লাগে। আশা করছি ভালো লাগবে এবং একটু তোমরা পড়ো, একটু ভালো করে দেখো ক্লাসটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবং আজ আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ক্লাস, হয়তো আমি একটু তাড়াহুড়ো করে বলে দিলাম, মানে প্রথম ক্লাস তো হয়তো একটু হ্যাপাজার্লি হয়ে গেল। নেক্সট ক্লাসগুলো আমি আশা করছি তোমাদেরকে আরো ভালো করে তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলি সবার শেষে, আমার নাম অভিষেক, আমাকে সব অভিষেক স্যার বলেছে, অভিষেক অধিকারী আমার নাম। এখন আমি ইচ্ছে পূরণ, আমার একটা ইনস্টিটিউট, এখানে সায়েন্স তো পড়ানো হয়, তোমরা সবাই জানো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এইচএস, জয়েন্ট, বিএসসি সমস্ত সাবজেক্ট পড়ানো হয় সায়েন্সে। এবং আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো, কারণ প্রতিষ্ঠানের ফিজিক্স, ম্যাথ, বায়োলজি সমস্ত ক্লাসই তোমাদেরকে প্রোভাইড করবো। তোমরা এই ছুটিতে বাড়িতে বসে ক্লাসগুলো করো, একটু শেখো। প্রবলেম থাকলে ডেসক্রিপশন বক্স আছে, ওখানে তোমাদের যা জানার আছে ইনফরমেশন, ফোন নম্বরও থাকবে আমার, ওখান থেকে ফোন করে বা জেনে নিও। আর ইচ্ছে পূরণের সবার তরফ থেকে তোমাদেরকে একটা রিকোয়েস্ট, ছোট্ট রিকোয়েস্ট, বাড়িতে থাকো, বাইরে বেরিও না, বাড়ির সকলকে সচেতন করো এই করোনা ভাইরাস নিয়ে, এবং সেফ থাকো, বাড়িতে থেকে একটু পড়াশোনা করো। এই সুযোগ, এই কটা দিন একটু টেনে পড়ে নাও, কারণ তোমাদের সিলেবাসটা কিন্তু অনেক বড় এবং এবছরের টাইমটা এত শর্ট হয়ে গেছে। সো এই সময়টা তোমরা বাজে সময় নষ্ট না করে বাড়িতে একটু পড়ো, পড়ে যতটা পারো এগিয়ে নাও, ঠিক আছে? যাতে সিলেবাসটা একটু এগিয়ে থাকে। আর তোমরা ইচ্ছে পূরণের প্রত্যেকটা ক্লাসকে ফলো করো, আশা করি তোমরা লাভবান হবে এবং ভালো লাগবে, ঠিক আছে? তো আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করলাম, ভালো থেকো, শুভরাত্রি।